বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের একবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মুর আরএসপুরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ভারত পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিলের পর ফের গুলি চলল কাশ্মীরে। ফের একবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতভর জম্মুর আরএসপুরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই খবর। জানা গেছে গুলি বিনিময় বন্ধ হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠক বাতিলের পর এই নিয়ে দ্বিতীয়বার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। দুদিন আগেও আরএসপুরা সেক্টরেই গোলাগুলি চালিয়েছিল পাক সেনা। এর আগে পাক হাইকমিশনার আব্দুল বাসিদ বলেছিলেন যে দুই দেশের আলোচনা চালিয়ে যাওয়া উচিত। পাকিস্তান শান্তি ও সুরক্ষার পক্ষে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় ভারতের ঘাড়ে চাপানো হয়। পাক সরকারের এক পদস্থ আধিকারিক দাবি করেছিলেন যে ভারত ৫৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনশন ধর্নায় বসে ফের গ্রেপ্তার হলেন ইরম শর্মিলা চানু। ইম্ফলে আপোষ বা মুক্তির দাবিতে অনশন ধর্নায় বসেন চানু। অনশন ধর্নায় বসে ফের গ্রেপ্তার হলেন ইরম শর্মিলা চানু। ইম্ফলে আফসপা মুক্তির দাবিতে শুক্রবার সকালে অনশন ধর্নায় বসেন চানু। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিনিও তার মা বাধা দিতে যান। এরপরেই তাকে জোর করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর শারীরিক পরীক্ষা করাতে অস্বীকার করেন চানু। মুক্তির নির্দেশে আদালত জানিয়েছিল তার স্বাস্থ্যের দেখভালের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। প্রয়োজনে ন্যাশনাল টিউবের সাহায্যেও খাওয়ানো যেতে পারে তাকে। ইম্ফলে তার অনশন মঞ্চ ঘিরে ছিল পুলিশ পিকেট। বুধবার হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরই চানু জানিয়েছিলেন, আমি এবার আর কোনো রকম জোর করে খাওয়ানোর বরদাস্ত করব না। কোনো রকমও মেডিকেল সেট আমি মেনে নেব না। আমার খিদে পায় না, শুধু খালি খালি লাগে। ২০০০ সালে ৪ নভেম্বর থেকে অনশনে রয়েছেন শর্মিলা চানু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদ তথা টিটিএডিসির ৪ দিনের অধিবেশন শুরু হয় শুক্রবার। এতে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। অধিবেশন চলবে সোমবার পর্যন্ত। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা টিটিএডিসির অধিবেশন। অধিবেশনের প্রথম দিন মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা সহ প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন দপ্তরের সদস্যরা সাধারণ সদস্যদের দ্বারা আনা প্রশ্নের উত্তর দেন। আমরা জানি গণতন্ত্রের মধ্যে চারটা এখানে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এই 14 এবং 15-তে আপনারা কয়টা সাধনালা কাজ করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে? 7 জনের মধ্যে ওগুলো আমাদের কাছে যেগুলো লিস্ট এসছে এটা আমরা অলরেডি কাজটি নিয়েছি। আর যেগুলো এখন রিপেয়ার প্রয়োজন এটা রিপেয়ার চলছে। যেগুলো ঘর খারাপ হয়ে গেছে ওইটা নতুন বিল্ডিং তো আমরা শুরু করছি বেশ কয়েকটা স্থাপন। এই অধিবেশন চলবে আগামী সোমবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। লরির ধাক্কায় গুরুতর আহত এক বাইসাইকেল আরোহী। ঘটনা বিশালগড় লালসিংমোড়া স্ট্যান্ড সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়কে। তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। আবারও মারাত্মক পথ দুর্ঘটনা ঘটল বিশালগড় শহরে। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা ২টায় শহরের প্রাণকেন্দ্র লালসিংমোড়া স্ট্যান্ড স্থিত আগরতলা সাবরুম জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, জাঙ্গালিয়া নিবাসী দুলাল দেবনাথ বাজারে তাল বিক্রি করে বাড়ি যাওয়ার পথে পেছন দিক থেকে আসা AS01 FC 4255 নম্বরের একটি মালবাহী উদয়পুরগামী লরি সজোরে ধাক্কা মারে তাকে। এতে বাইসাইকেল আরোহী দুলাল দেবনাথকে ঘাতক গাড়িটি প্রায় ২০ ফুট হেঁচড়ে নিয়ে পা দুটির উপর দিয়ে ১২ চাকার লরি যায়। ঘটনাটি বাজারের লোকজন সরাসরি প্রত্যক্ষ করলেও তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। পরে গাড়িটিকে আটক করে চালক শিবনাথ দাসকে উত্তম মধ্যম দিতে থাকে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আহত দুলাল দেবনাথকে
অতি দ্রুত মহকুমা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। তাদের কাছ থেকে জানা গেছে পা দুটি একেবারেই নষ্ট হয়ে গেছে। খবর পাইলাম যে সৎসঙ্গ আশ্রমের সামনে অ্যাক্সিডেন্ট হইল। আমরা ফটাফট গেলাম, দেখি একটা 12 চাকা ট্রাকে একটা সাইকেল আর ওই যে বাড়ি দিয়া তার পাওয়া শেষ। তারপরে আমরা তৎক্ষণাৎ হাসপাতাল পাই দিলাম এবং ড্রাইভারটাকে মাত্র থেকে আমরা আনিয়া ড্রাইভারটাকে নিয়ে। এদিকে আবার ঘটনাস্থলে চলছে ব্যাপক হইহট্টগোল। লোকজন জমে গেছে মাঝ রাস্তায়, সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। যে যেভাবে পারছে চালককে মারধর করছে। এমত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরাই উত্তেজিত জনতার হাত থেকে কোনোভাবে চালক শিবনাথ দাসকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। দাদা, আমি তো সিধা রাস্তাতে গেছিলাম, আর এদিকে সাইকেলওয়ালা আর পিছনে চাকাতে লাগিয়ে আর পড়ে গেছে। আর পিছের চাকাতে দেখা যায় না, আমি কেমনি দেখবো? এটা ছোট রাস্তা, আমি কিটা করতাম। আর মানুষে যে কি গাড়ি ছিল এটা? হ্যাঁ, কি গাড়ি ছিল? কি গাড়ি? ওইটা সাইকেল ছিল। আপনার কি গাড়ি ছিল? 12 চাকা ট্রাক গাড়ি। হ্যাঁ। পাশাপাশি গাড়িটিকেও পুলিশের তত্ত্বাবধানে মোটর স্ট্যান্ডে রাখা হয়েছে। এদিকে স্থানীয় জনগণ জাতীয় সড়কের সরু ও ভগ্নদশাকেই দায়ী করেছে। কি আছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে, একটা দরিদ্র লোক নিজের পাড়ে হারাইছে, আর তো কিছুই না। এটা তো কিভাবে হয়েছে এটা? ঘটনাটা তো রাস্তা এত সরু, এটা একটা হাইওয়ে, এটা রাস্তাটার কি অবস্থা এটা দেখতেছে না রাজ্য সরকার? এতদিন ধরে রাস্তাটা মনে হয়তো হইতেছে মোটামুটি বছর খানেক রাস্তাটা এই অবস্থা। এখানে একটা গর্ত, কয়েক বছর আগে একটা ঘটনা হয়ে গেছে, আর একটা মহিলা এখানে মারা গেছে। আজকে এই ঘটনাটা হইল। রাজ্য সরকার কি করতে আছে এটি দেখতে? রাস্তার এই অবস্থা, এই রাস্তার তো এই সরু দেখা, তারপরে যাতায়াতের সুবন্দোবস্ত নাই দেখি তো এইভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে। গাড়ি ঘোড়া পড়তেছে, মানুষের উপর টাকার মধ্যে মানুষ পিছতেছে। এই অবস্থায় আজকে এখন কি হয়েছিল? এখন এটা তো একটা লোক এই সাইকেল দিয়ে যাইতে আসতো, তো গাড়ি স্বাভাবিকভাবে এইদিকে রাস্তার মানে খারাপ অবস্থা দিয়ে কাটাল খাইছে। তারপরে এটাতে লোকটা গায়ের মধ্যে গিয়ে গাড়িটা বাড়ি খাইছে, সঙ্গে সঙ্গে লোকটা পড়ে যাওয়াতেই পার উপর দিয়ে চাক্কাটা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক যুবকের হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ঘটনা কলমচড়া থানাধীন রহিমপুর গ্রামের গোড়াঙ্গটিলা এলাকায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। এক যুবকের হত্যাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনা কলমচড়া থানাধীন রহিমপুর গ্রামের গোড়াঙ্গটিলা এলাকায়। ঘটনায় জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক 9টা 30 মিনিট নাগাদ এলাকার ইমান হোসেন নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। মৃত ইমান হোসেনের মা ফিরোজা খাতুনের অভিযোগ, রাত 9:30 নাগাদ প্রতিবেশী সোহেল হোসেন ও মোহাম্মদ হানিফ ইমান হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তার মা গুলির শব্দ শুনে ছেলেকে খুঁজতে বেরিয়ে দেখে তার ছেলে রক্তাক্ত দেহ বাড়ির পাশে পড়ে রয়েছে। তখন তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। ইমানের মাথায় গুলি লাগে। সোহেল আর হানিফে কিন্তু মায়ের তারা কইছে এখন যাইস না রাত্রেবেলা, তো তাই আমি 10 মিনিট আগে করতেছি। এতে বাড়িছে 10 মিনিট 15 মিনিট হয়েছে, খবর নাই। ওরা মা আবার তার পিছিয়ে পিছিয়ে বাড়িছে, কই যায় তো শব্দ পাইয়া মায়ের দিকে আগে আইছে। তারা দুনো লোকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে এরপরে দিয়া আইছে, ভাত খেয়ে আসি আইসে। আওয়ানোর পরে কোন দুনো লোকে ডাক দিছে? হানিফ আর সোহেল। এরপরে ডাক দিছে, ডাক দেওয়ার পরে তো কটা ভাত খেয়ে আইলেছে। আমার হরিয়ে মানা করছে, মানা করানোর পরে আইসে। আওয়ানোর পরে এরপরে দিয়ে 10 মিনিট পরে 10-15 মিনিট পরে আমার হরিয়ে আওয়াজ হইনা সিরা তো ফোন দিছে। ফোনে আর রিসিভ করে না, বাজে রিসিভ করে না। না করার পরে আইসে নাইমা আইয়া দেয় হইরা রয়েছে। কিসের আওয়াজ শোনা গেছে? গুল্লার মতন এক আওয়াজ হচ্ছে, আওয়াজ হইনা। জানা যায় কিছুদিন পূর্বে বাংলাদেশের 6 জন দুষ্কৃতী দুটি বাইক নিয়ে ভারতে প্রবেশ করলে ইমান হোসেন তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। আর এলাকাবাসীর ধারণা ওই দুষ্কৃতীরাই সোহেল ও হানিফকে টাকা দিয়ে ইমান হোসেনকে খুন করিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলমচড়া থানার ওসি অমল চক্রবর্তী, পুলিশ সুপার প্রদীপ দে, অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, বিএসএফ 158 নং বাহিনীর কমান্ড্যান্ট রঘুবীর সিং সহ পুলিশের ডগ স্কোয়াড। ঘটনার তদন্ত করছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সৈকত রেস্ট হাউসের কনফারেন্স হলে। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। মানুষকে সঙ্গে নিয়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করে ত্রিপুরার সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্যাক্স ল্যাম্পসকে কাজ করতে হবে মানুষের জন্য। রাজ্যে সমবায় আন্দোলন শক্তিশালী হওয়ার কারণেই মহাজনী প্রথা, সুদখোর নামক শব্দগুলি এখন আর শোনা যায় না। সরকার সমবায় দপ্তর এবং সমবায় প্রেমীদের নিয়ে সঠিক ভূমিকা গ্রহণ করতে পারলে রাজ্যে আরও সাফল্য আসবে। উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের
বার্ষিক সাধারণ সভায় এই আহ্বান জানান রাজ্যের সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। একই সাথে সোসাইটির বিজনেস এক্সটেনশন বিল্ডিং এর দ্বারোদ্ঘাটন করেন তিনি। মানুষের জন্য বিশেষ করে আমাদের ত্রিপুরার জন্য 70% উপর আছে কৃষি। এই কৃষি যেটা এখানে প্রতিবেদনে আলোচনা করতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রতিনিধিকে বলবার চেষ্টা করি, আমাদের থিম, আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের কৃষি। এই কৃষিকে করবার জন্য, এই কৃষির উন্নতির জন্য গ্রামীণ আমাদের কৃষি এটাকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, বিভিন্ন হিসাব করে কিন্তু আমাদের প্রাথমিক কমিটিগুলো জন্ম। শুক্রবার সোসাইটি পরিচালিত সৈকত রেস্ট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। মন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক মাধব সাহা, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিটের চেয়ারম্যান নিতাই বিশ্বাস, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, সোসাইটির চেয়ারম্যান গৌতম সরকার, ডিআরসিএস গুরুপ্রসাদ ভট্টাচার্য, আইসিডিপির জেনারেল ম্যানেজার প্রমুখ। সোসাইটির নিজস্ব জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ানোর জন্য একটি নতুন বিল্ডিং তৈরি করা হয়। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিল্ডিংটির এদিন ফলক উন্মোচন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। বার্ষিক সাধারণ সভা ও বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানের উদয়পুর মহকুমার নানান প্রান্তের ল্যাম্পস প্যাক্সের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে রোগের কাছে হার মেনে মৃত্যুকে বরণ করে নিল হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশু সুরজ। তার মৃত্যুতে শোকাহত গোটা রাঙ্গামুড়া এলাকা। শেষ অব্দি বাঁচানো গেল না সুরজকে। হাইড্রোসেফালাসে আক্রান্ত দিনমজুরের শিশুপুত্র বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মাসখানেক আগে বিলোনিয়ার রাঙ্গামুড়ায় জলেখা আক্তার অস্বাভাবিক বড় মাথাওয়ালা শিশুর জন্ম দেন। দিনমজুর জালাল মিয়া ও তার স্ত্রী জলেখা আক্তার হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশুপুত্রকে নিয়ে দরজায় দরজায় ঘুরেছেন সাহায্যের আশায়। প্রথমে রাজনগর হয়ে উদয়পুর, পরে সেখান থেকে জিবি হাসপাতাল হয়ে আইএলএস হাসপাতাল। সাহায্যে এগিয়ে আসে রাজ্য সরকার, কিন্তু শেষ রক্ষা হলো না। মাসখানেক সময়ের মধ্যেই জালাল জালেখার ছেলে সুরজের মাথাটা আরো বড় হয়ে ওঠে, হাত ও পা শুরু হয়ে যায়, ওজন বেড়ে যায়। আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন উপযুক্ত চিকিৎসা সম্ভব নয়। সুরজকে বাড়ি নিয়ে যান জালাল জলেখা কয়েকদিন আগেই। বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ সুরজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে গোটা রাঙ্গামুড়ায় নেমে আসে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বন বিভাগের তুষিন্দার গ্রাম এলাকার এক হাতির পচাগোনা মৃতদেহ উদ্ধারের 5 দিন পরে বন ও বন্যপ্রাণীর মুখ্য বন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের বনমন্ত্রী নরেশ জমাতিয়া। তেলিয়ামুড়া বন বিভাগের তুষিন্দার গ্রাম এলাকায় হাতির মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। হাতির মৃতদেহ উদ্ধারের 5 দিন পর বন ও বন্যপ্রাণীর মুখ্য বন আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে গেলেন রাজ্যের বনমন্ত্রী নরেশ জমাতিয়া। বৈঠক করলেন এলাকাবাসীদের নিয়ে। গত 16 আগস্ট কল্যাণপুর থানার অন্তর্গত তুইসিঞ্জে গ্রাম এলাকার একটি হাতির পচাগলা মৃতদেহ উদ্ধারের 5 দিন পর রাজ্যের বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বন দপ্তরের মুখ্য বন আধিকারিক সনাতন তালুকদার এবং বন্যপ্রাণী দপ্তরের মুখ্য বন আধিকারিক একে গুপ্তাকে নিয়ে তুইসিঞ্জে গ্রামে যান। সেখানে হাতি হত্যাকাণ্ডের জায়গা পরিদর্শন করার পর এলাকাবাসীদের নিয়ে নন্দকুমার দেববর্মা পাড়া স্কুলে বৈঠক করেন। মূলত যে সকল হাতি এখনো এলাকায় রয়েছে তাদের কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন। এ বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, হত্যা হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই। এটা দেখা গেল যে সম্পূর্ণভাবেই এই পাচারের উদ্দেশ্যে ব্যবসায়িক স্বার্থে এই হাতিকে হত্যা করা হয়েছে। এবং আমি অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো আরো অ্যালার্ট থাকতে হবে। এই ধরনের যারা চোরা কারবারি শিকারী আছে তারা যাতে এই ধরনের কাজ করতে না পারে। আবার ফরেস্ট ডিপার্টমেন্টকে এটাও আমি অভিনন্দন জানাতে চাই, যা হোক হাতিকে হত্যা করা হলো, আমরা কিন্তু কারা হত্যা করেছে তার প্রসঙ্গত বলা যায় টিএসআর 6ষ্ঠ ব্যাটালিয়নের ক্যাম্পের 100 মিটারের কাছে বন্যপ্রাণী হত্যাকারী রথীন্দ্র দেববর্মা দীর্ঘদিন যাবৎ হরিণ, হাতি হত্যা করে দাঁত ও মাথা ঘরে সংরক্ষিত করে রাখলেও অন্ধকারে টিএসআর বাহিনীর জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থা ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে 21 আগস্ট কমলপুর কমলানগর এলাকায় পালিত হয় কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনী নিয়ে এক আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
14ই আগস্ট ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী দিবস। ওই দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে কমলপুর মহকুমার কবি সুকান্ত ভট্টাচার্য জন্মজয়ন্তী পালন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে 21শে আগস্ট কমলপুর কমলানগর এলাকায় সন্ধ্যায় পালিত হয় কবি সুকান্তের জীবনী নিয়ে আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মহকুমা ইউনাইটেড ফ্রেন্ডস সামাজিক সংস্থা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের উপর আলোচনা করেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল, সদস্য অমল মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আইসিও প্রসেনজিৎ চৌধুরী এবং ইউনাইটেড ফ্রেন্ডস এর পক্ষ থেকে নান্টু শর্মা প্রমুখ। আমাদের দুঃখ বেদনা কান্না উনি বুঝতে পারছিলেন। তদানীন্তন সময়ে মানুষের অনাহার মৃত্যু, দুর্ভিক্ষ যন্ত্রণা, বাসস্থানের অভাব, এটা তিনি বুঝতে পারছিলেন। এই ভয়ানক দারিদ্রতা। আলোচনা পর্বের শেষে মহকুমার বিভিন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় নাচ গান আবৃত্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিনু মজুমদার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজীব গান্ধী কিশোরী ক্ষমতায়ন যোজনা প্রকল্পের চাল বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডে। তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডের উত্তর শিবিরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে রাজীব গান্ধী কিশোরী ক্ষমতায়ন যোজনার চাল বন্টনে অনিয়মের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। ওই সেন্টারের ওয়ার্কার তথা শিক্ষিকা উষা দেব রায় ওই প্রকল্পে চাল নিজের মেয়েকে 25 কেজি দিলেও অন্যদেরকে নিয়মমাফিক চাল দেওয়া থেকে বিরত থাকে। উল্লেখ্য, প্রত্যেক কিশোরীকে প্রতি মাসে 4 কেজি 500 গ্রাম দেওয়ার কথা থাকলেও 4 মাসের চাল না দিয়ে তিনি 3 মাসের চাল দিয়ে কিশোরীর কার্ডে 4 মাসের এন্ট্রি করে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি সোমবার সকাল 8টা নাগাদ। এলাকাবাসীর অভিযোগ যে প্রতি কিশোরী কার্ডের ক্ষেত্রেই বন্টনে অনিয়ম হচ্ছে। তবে সোমবার দিন তিনি স্কুলে আসেনি। হেল্পার জানায় কার্ডে 3 মাসের চাল দেওয়ার কথা বলে দেন দিদিমণি। সেই অনুযায়ী তিনি 3 মাসের চাল হেল্পার দিয়ে দেন, কিন্তু দিদিমণি কার্ডে 4 মাসের এন্ট্রি দিয়ে বিতর্কে জড়িয়ে যান। দিদিমণির নাম উষা দেব রায়। আর সুবীর যাবনি কে? সুবীর দেব রায় হচ্ছে উষা দেব রায়ের স্বামী। আগে এলাকার নেতা আসলো। কোন দলের? সিপিএম পার্টির। ওখান যে কোন কি করে আমি ঠিক করতে পারি না। 3 মাসের চাল দিছি, 13 কেজি 500 দিছি। 13 কেজি 500 সবাই 13 কেজি 500 আমার মানে কইয়া দিছে 3 মাসের চাল দিতাম, তাহলে 3 মাসের চাল দিছি। মানে ডিবিটা মানে কম মনে হয়। কিন্তু এখানে তো 4 কেজি 4 মাসের চাল লেখা আছে। স্যার তাহলে তো আমি আর কইতে পারতাম না, তাই না? তো আমার কয় না বলে আমি কিবা অত বেশি চাল দিছি বা কি আসে বিষয় কইছি গেলাম। পরে কত ডিবি দিছেন? কত ডিবি দিছি এটা তো আমার খেয়াল হইতাছে না। না আপনি দিছেন, আপনি কইতে আমি দিছি তো ঠিক আছে। আমার তো মনে হয় এমনি দিছি 25 কারে দিছেন এটা? এটা সুবিধার কইছে চাল দেওয়ার কাছে সুবিধার বউ বস্তা ধরছে, আমি নেপা দিছি। আচ্ছা, এদিন আমি রাঁধছিলাম, দিদি আইছিল না। মানে সুবিধার বউ যে এখানে কি করে? তো ছাত্র পড়ায়। মানে দিদিমণির মেয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যাংক চত্বরে। ঘটনা বিশালগড় থানাধীন তেপাড়িয়া এলাকায়। আবারও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে গেল। টাকার পরিমাণ 48,000। ঘটনা বিশালগড় থানাধীন তেপাড়ি এলাকায়। ঘটনাটি ঘটে স্নাতক ডিগ্রি লাভ করা এক যুবকের সঙ্গে। ঘটনার বিবরণে জানা যায়, গত 13ই আগস্ট আবু বকর সিদ্দিকীর মোবাইলে অচেনা নম্বরে একটি ফোন আসে এবং তাকে বলা হয় তোমার এসবিআই অ্যাকাউন্টটি লক হওয়ার পথে। তোমার এটিএম কার্ড নম্বর এবং পিন সংখ্যা দিলে তা ফ্রেশ হয়ে যাবে। এমলে ওই সরল যুবক সব তথ্য দিয়ে দেয়। ঘটনার পরদিন অর্থাৎ 15 এবং 16 আগস্ট পরপর দুদিনে 1000 করে 48,000 টাকা তুলে নেয়, যার মধ্যে 53,706 টাকা ছিল। মোবাইলে মেসেজ অ্যালার্টের মাধ্যমে ঘটনার আজ পেয়ে ছুটে আসে বিশালগড়স্থিত এসবিআই শাখায়। ম্যানেজার আরজে সাহা জানান, এটা মুম্বাই, নয়ডা এবং গুয়াহাটির বিভিন্ন শপিং মল থেকে টাকাগুলো নেটে ট্রান্সফার করা হয়েছে। তবে এগুলো ফেরত পাওয়া কোনো চান্স নেই। তবে তিনি আগামী দিনে যেন আর কোনো মানুষ এরকম ভুল পথে পা না বাড়ায় সে বিষয়ে সকলকে অবগত করান। একটা ফোন আইছে, বিশালগড় ব্রাঞ্চ থেকে ফোন করছে, তোমার এটিএম নাম্বারটা দাও, ওইটা ব্লক হয়ে গেছে, রিনিউ করে দিব, এই কি আমার নাম্বার নিচ্ছে। তারপরে আমি 19 তারিখ বাড়িতে আমার কইছে তুই টাকাটা আন, আমি ইয়া করুন, ওই
পালা বানাবো মানে গরু দেবো। তারপরে আমি আইসি আগার লাগে আইয়া বই দিছি, বই দেওয়াতে চেক করে দেখি আমার টাকা নেই। টাকা আসলো কত? টাকা আসলো 53,628 টাকা আসলো। তারপরে লাস্ট আসলো 4,988 টাকা আসলো, আর বাকি টাকা নেই। তুমি এখন কি করছো? আমি এখানে পুলিশকেও জানাইছি, ম্যানেজারে কইছি, ম্যানেজারে মনে করে তারা কি করবো, তারা কিছু করার নেই। আপনাদের ইসে থেকে হয়তো কোনো আননোন নাম্বার থেকে কল আসতে পারে বা আসে, তাতে সাধারণত ব্যাংকিং সম্বন্ধে সূচনা জানার জন্য বলে, যেমন বলে আপনার কার্ড নাম্বারটা কত, আপনার পিন নাম্বার কত। তো পিন নাম্বার ক্ষেত্রে ব্যাংকের পরিষ্কার যেটা ইনস্ট্রাকশন সেটা হলো পিন নাম্বারটা কাউকেই শেয়ার না করতে। এই অবস্থায় আপনারা যদি কোনো পিন নাম্বার কাউকে শেয়ার করেন, তার মানে আপনার ইচ্ছাই কাজটা করতেছেন আপনি, এবং আপনি আগামী দিনে যে কোনো সময় একটা বিপদের সম্মুখীন হয়ে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেবে। পিন নাম্বার হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারের মাধ্যমে এটিএম কার্ডটা প্রয়োগ করলে বা এটিএম এর নাম্বারও যদি আপনি শেয়ার করেন